बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबील उम्मी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबील उम्मी अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबील उम्मी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা একটি বছর হতে চললো গুড নাইট তার ধারাবাহিক কার্যক্রম বজায় রেখে। এটা অনেক সৌভাগ্য, অনেক আল্লাহ পাকের মেহেরবানি। তো শুকরিয়া। এই মুহূর্তে গুড নাইটের সাথে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে মুবারকবাদ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে তো এর আগেও 2-3টা ক্লাস এভাবে হয়েছে রোগী পর্যবেক্ষণের উপর। আমি প্রায়ই বলে থাকি বিষয়গুলো, আমি যে বিষয়গুলো আলোচনা করি যতটা আল্লাহ পাক তৌফিক দান করেন একেবারে প্রাথমিক বিষয়। তো আসলে এই প্রাথমিক বিষয়গুলোই অনেক সময় আমরা ভুলে যাই। তো জাস্ট সবাই মিলে একসাথে একটু শেয়ার করা, আমি প্রায় বলে থাকি এই আর কি। তো আমরা গত ক্লাসে অর্থাৎ বর্তমান কষ্টের রোগীর বর্তমান কষ্টের 10টা স্তর আছে। আমি যে আহমেদ হোসেন ফারুকী স্যারের বইয়ের মাধ্যমে বা তার বইয়ের সহযোগিতা নিয়ে আলোচনা করছিলাম। এই বর্তমান কষ্টের যে 10টি স্তর বা ধাপ আছে তার আমরা অর্থাৎ প্রকাশ ও অনুভূতি পর্যন্ত আসছিলাম, তারপরে অন্যদিকে একটু গেছিলাম। তো আজকে আমরা এর পরের যে ধাপটি উৎপত্তির কারণ এই বিষয়টি নিয়ে শুরু করব। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। উৎপত্তির কারণটি আসলে একটু বড় বিষয়। উৎপত্তির কারণটা এখানে বেশ একটু বড়। তো সেক্ষেত্রে আমরা উৎপত্তির কারণ একটু বড় হতে পারে, কারোর একঘেয়েমিতা লাগতে পারে, তবে আমি সামগ্রিকভাবে এটা বলার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে এর সবগুলো সব রোগীর ক্ষেত্রে লাগবে না। এটা একজন ফিজিশিয়ান বা ডাক্তার আমরা যাই বলি তারা প্রত্যেকের নিজস্বতা আছে, সেই নিজস্বতার আলোকে ইয়ে করবে। আমি সামগ্রিকভাবে একটু বলার চেষ্টা করছি যতটা আল্লাহ পাক তৌফিক দান করেন। তো আমরা আসি যে উৎপত্তির কারণ অর্থাৎ রোগ উৎপত্তির কারণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে হ্যারিং সাহেব যে 6টা জিনিসের কথা বলছেন, তো তার মধ্যে সে মাইন্ডের পরে কজেশনের গুরুত্ব অনেক বেশি দিচ্ছেন। মাইন্ড, কজেশন, লোকেশন, সেন্সেশন, মোডালিটিস, কনকমিটেন্টস। তো এই 6টা বিষয়ের উপর হ্যারিং সাহেব সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো উৎপত্তির কারণ এটাই হ্যারিং সাহেবের কজেশন বা কন্ডিশন যাই বলি। রোগের কারণ নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়গুলো রোগীর কাছ থেকে জানতে হবে, এই বিষয়গুলো এটা খুব একটা বড় অধ্যায়, খুব একটা বড় বিষয়। তো আমরা একটু শুরু করি আলহামদুলিল্লাহ। অর্থাৎ রোগীর অবস্থান, রোগীর যে সমস্যাই হোক না কেন, পেইন হোক, জ্বালাপোড়া হোক, যাই হোক না কেন, এই অবস্থান অর্থাৎ রোগী দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বা স্বল্প সময় দাঁড়িয়ে থাকলে বা রোগী হাঁটা চলার মধ্যে থাকলে, এই ধরনের বিষয়গুলো যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে তার কি অবস্থা হয়, দীর্ঘ সময় হাঁটলে তার কি অবস্থা হয়, দীর্ঘ সময় বসে থাকলে তার কি অবস্থা হয়, দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকতে পারে কিনা, কুঁজো হয়ে বসে থাকতে পারে কিনা বা কুঁজো হয়ে বসে থাকে কিনা, সোজা হয়ে বসা তার জন্য কঠিন কিনা, দীর্ঘ সময় শুয়ে থাকলে তার কি অবস্থা হয়, দীর্ঘ সময় মেঝেতে শুয়ে থাকার কারণেও তার রোগটা হতে পারে। তো এরকম দীর্ঘ সময় সে নরম বিছানায় শুয়ে থাকলে কি অবস্থা হয়। ঠিক এই অবস্থানটা অর্থাৎ রোগীর রোগাক্রান্ত অবস্থার বা রোগের অবস্থায় সে তার অবস্থানগত বিষয়গুলো আমাদের জানতে হবে। তো দেখা গেল রোগী বলল যে আমরা অনেক সময় চেম্বারেই দেখি যে রোগী বসে আছে
হঠাৎ করে উঠে দাঁড়াইছে। তো আমরা জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? তো রোগী বললো যে ডাক্তার সাহেব আমি তো বেশি সময় বসে থাকতে পারি না। এই যে তার অবস্থানটা, অনেক সময় আমরা চেম্বারেই এগুলো দেখতে পারি। তো এগুলো কিন্তু আমাদের পর্যবেক্ষণের একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আবার বলছি, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে তার কি অবস্থা হয়, দীর্ঘ সময় হাঁটলে তার কি অবস্থা হয়, দীর্ঘ সময় বসে থাকলে তার কি অবস্থা হয়, সে সোজা হয়ে বসতে পারে কিনা, সোজা হয়ে দাঁড়াতে পারে কিনা, কুঁজো হয়ে বসে কিনা, দীর্ঘ সময় শুয়ে থাকলে তার কি অবস্থা হয়, বা মেঝেতে শুইতে পারে কিনা, বা নরম বিছানায় শুইলে সে আরাম ফিল করে কিনা, বা দেখা গেছে শক্ত বিছানায় সে আরাম ফিল করে কিনা, বা শক্ত বিছানায় তার কষ্ট হয় কিনা। এই যে অবস্থানগুলো, এই অবস্থানগুলো আমরা করব। এরপরে আসছি আমি আবহাওয়ার একটা ব্যাপার আছে, যে ওয়েদারের একটা ব্যাপার আছে, যে সে অনেক সময় দেখা যায় ঝড়ো আবহাওয়ার পূর্বে তার এক ধরনের অবস্থা হয়, ঝড়ো আবহাওয়া অবস্থায় তার এক ধরনের অবস্থা হয়, তারপরে দেখা গেছে আর্দ্র আবহাওয়ায় তার সে কেমন থাকে, উষ্ণ শুষ্ক আবহাওয়ায় সে কেমন থাকে, স্যাঁতসেঁতে আবহাওয়ায় সে কেমন থাকে। স্যাঁতসেঁতের কথা শুনলে তো আমাদের ডাল কামড়ার কথা মনে চলে আসে, কিন্তু রেপার্টরিতে গেলে কিন্তু অনেক অনেক ড্রাগ আছে। তো এরকম আমরা এই আবহাওয়ার বিষয়গুলো আমরা রোগীলিপি করার সময় আমরা নিব, সব রোগীর ক্ষেত্রে না। যে রোগীর যে কমপ্লেইন আছে সেই কমপ্লেইনের সাথে যদি আমাদের মনে হয় যে আবহাওয়ার বিষয়টা রিলেটেড, তাহলে আমরা নিব। সবার ক্ষেত্রে, সব রোগীর ক্ষেত্রে আবহাওয়াটা নিতে হবে এমনটি না। সব রোগীর ক্ষেত্রে দাঁড়ায় থাকলে কেমন লাগে, বসে থাকলে কেমন লাগে, দীর্ঘ সময় দাঁড়ালে কেমন লাগে, এটা সব রোগীর ক্ষেত্রে নিতে হবে এমনটি না। তবে এগুলো রোগীলিপির অংশ। এবার সে কাজের ক্ষেত্রে, দীর্ঘ সময় সে কাজ করতে পারে কিনা, অল্প সময় কাজ করলে সে হাফসায় যায় কিনা, ক্লান্ত হয়ে যায় কিনা, দীর্ঘ সময় পানিতে কাজ করতে পারে কিনা, অথবা দীর্ঘ সময় ঠান্ডা পানিতে কাজ করার কারণে তার রোগটা হয়েছে কিনা, নদীর পাড়ে কাজ করলে তার সমস্যা হয় কিনা, ভেজা আবহাওয়ায় কাজ করলে সে কেমন অনুভব করে, রোদ্রে কাজ করতে পারে কিনা, রোগী রোদ্রে কাজ করে কিনা, বা রোগীর যদি কমপ্লেন্ট এমন থাকে যে ডাক্তার সাহেব আমি অনেক সময় রোদ্রে কাজ করার পরে আমার এই সমস্যাটা হয়েছে, ধুলাবালিতে কাজ করতে পারে কিনা, ধুলাবালির মধ্যে থাকতে পারে কিনা। অনেকে এরকম বলে থাকে যে রাস্তায় বেরোলেই তো গাড়ির ধুলাবালির কারণে আমার সমস্যা হয়ে যায়। এগুলো আমরা নিব। এসির মধ্যে থাকতে পারে কিনা, নন এসিতে ভালো থাকে কিনা, এসিতে ভালো থাকে কিনা, ভারী কাজ করলে সে কেমন থাকে, ভারী কাজ কত সময় করতে পারে, হালকা কাজ কত সময় করতে পারে, হালকা কাজ করতে তার কেমন লাগে। অনেক পেশেন্টই বলে আমার হালকা পাতলা কাজ টাজ করতে ভালো লাগে না, আমার ভারী কাজ করতেই ভালো লাগে। যেমন আমরা জানি ল্যাকেসিসের রোগীর রাত্রে ঘুমের সমস্যা হয়, তো সে কি করে, রাতে সে না ঘুমায় কাজ করতে পারে ভালো। এরকম আর কি। দীর্ঘদিন খালি পেটে কাজ করে কিনা, অনেক সময় দেখা যাচ্ছে কি যে সকালবেলা নাস্তা পানি না করে সে কাজ করা শুরু করে দেয়, লং টাইম দেখা যাচ্ছে যে এরকম একটা দীর্ঘ সময় সে এই না খেয়ে কাজ করা শুরু করে দিছে, তো এই কারণেও তার রোগের উৎপত্তির কারণ হতে পারে। পরিশ্রম অনুযায়ী সে খাবার গ্রহণ করে কিনা, খাবার গ্রহণে অনিয়ম করে কিনা, সময় মতো খাবার খায় কিনা, এগুলো আমাদের নিতে হবে। সব রোগীর ক্ষেত্রে এই সবগুলো নেওয়ার প্রয়োজন নেই, এটা আমরা আমাদের নিজস্বতা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আমরা বলতেছিলাম যে উৎপত্তির কারণ, অর্থাৎ রোগ উৎপত্তির কারণ, কথাগুলো একেবারে সহজ, একেবারে প্রাথমিক, তারপরেও এটা অনেক গুরুত্ব আছে। যারা রেপার্টরি চর্চা করে তারা অবশ্যই বুঝতে পারবেন যে এইগুলোর গুরুত্ব আছে। এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো রেপার্টরিতে এর বিপক্ষে ওষুধ ড্রাগ আছে, রেমেডি আছে। আমরা যেহেতু হোমিওপ্যাথ, আমরা ড্রাগ বলবো না, আমরা রেমেডি বলার চেষ্টা করব। এরপরে আমরা আসি আঘাতের ব্যাপার। আঘাতের ইতিহাস থাকলে আমরা রোগীর কাছ থেকে আঘাতের ইতিহাস আছে কিনা নিব। শুধু আমরা অনেক সময় বলি যে আপনি কি কোনো আঘাত টাঘাত পাইছেন, সাপোজ আমরা অনেক সময় নিয়ে থাকি যে আপনাকে কি কুকুরে কামড় টামড় দিছে কিনা, রোগী বললো হ্যাঁ, কিন্তু কতদিন হয়েছে, সে ইনজেকশন নিছে কিনা, এগুলো আমরা অনেক সময় যাই না। হোমিওপ্যাথিক ডাক্তারদের একটু ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা আঘাতের ছিলাম। আঘাতের ইতিহাস থাকলে সেক্ষেত্রে কিছু বিষয় আমাদের জানতে হবে আঘাত সম্পর্কে। কতদিন পূর্বে আঘাত লেগেছিল, কোথায় আঘাত লেগেছিল, কি দিয়ে আঘাত লেগেছিল, আঘাতের প্রতিক্রিয়া কি ছিল, আঘাতের কি চিকিৎসা করেছিলেন, এই আঘাতটি লাগার পর রোগী বলল যে আঘাত লাগার পর আমার এই সমস্যা হচ্ছে, এই সমস্যাটি মাঝে মাঝে হয় না কিছুদিন পর পর হয়, বা একটা নির্দিষ্ট সময় পর পর হয় কিনা, আঘাতটা যেখানে লাগছিল তার সমস্যাটা সেইখানে কিনা, আঘাত লাগার পরে সেই আঘাতের জায়গায় পেইন না হয়ে পেইনটি অন্য জায়গায় ছড়াইলো কিনা। অর্থাৎ এই আঘাত সম্পর্কিত আমরা তথ্যগুলো নেব, বিস্তারিত ভাবেই নেওয়ার চেষ্টা করব। যদি আমাদের কাছে মনে হয় যে তার আঘাতের ইতিহাস নেওয়া আমাদের প্রয়োজন, তো আমরা নিব। আঘাত তো দুই প্রকার, একটা হচ্ছে শারীরিক আঘাত, একটা হচ্ছে মানসিক আঘাত।
তো শারীরিক আঘাতের ক্ষেত্রেও আমরা এভাবে নিতে পারি, আঘাতটির অঙ্গ বিশেষে নিতে পারি, যেমন হাতে, মেরুদণ্ডে, বিভিন্ন সন্ধিতে, তারপরে নার্ভে বা নরম অংশে, বা হাড়ে, বনে, ভিতরের অংশে, বা মাংসপেশিতে, বা অনেক ডিপে আঘাত লাগা। এরকম আঘাতের অবস্থাটা খুব বেশি আঘাত কিনা, এরকম আমরা আঘাতের, শুধু আঘাত শুনে আঘাতের ইতিহাস আছে এটুকুই লিখবো না, আমরা এর ভিতরে ঢোকার চেষ্টা করব। আমরা হোমিওপ্যাথি হিসাবে যতটা ভিতরে ঢুকতে পারবো ততটাই আমাদের সফল হবে। তো সেক্ষেত্রে আমরা আঘাতের ইতিহাসটা নেওয়ার চেষ্টা করব। এরপরে মানসিক আঘাত, পূর্বের কোনো বড় ধরনের মানসিক আঘাত আছে কিনা, আপনজনের মৃত্যুর ঘটনা আছে কিনা, আপনজনের বিচ্ছেদ আছে কিনা, জোর করে জীবন সঙ্গী চাপিয়ে দেওয়া হয়েছে কিনা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। জোর করে জীবন সঙ্গী চাপিয়ে দেওয়া হয়েছে কিনা, সহ অবস্থানরত ব্যক্তির সাথে সুসম্পর্ক না থাকা, যেমন দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের রুমে থাকে, রুমমেটের সাথে তার ভালো সম্পর্ক নেই, তো আমরা তো এই ব্যাপারে অনেকটাই জানি। তো এরকম সহ অবস্থানরত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না থাকা, উচ্চ আকাঙ্ক্ষা থাকা, সেটা সাধ্য অনুযায়ী চাহিদা পূরণ না হওয়া, আর্থিক ক্ষতি হওয়া, এ কারণে তার মানসিক আঘাত হওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা চেষ্টা করব এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়ার। যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, কর্মস্থল পছন্দ না হওয়া, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কর্মস্থল পছন্দ না হওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া, কর্মস্থল পছন্দ না হওয়া, আর্থিক ক্ষতি হওয়া, উচ্চ আকাঙ্ক্ষা লালন পালন করা কিন্তু সাধ্যাতিরিক্ত চাহিদা থাকা বা সাধ্যাতিরিক্ত চাহিদা পূরণ না হওয়া, সহ অবস্থানরত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না থাকা। আমি এইটা একটু দ্বিতীয়বার রিপিট করতেছি। জোর করে জীবন সঙ্গী চাপিয়ে দেওয়া, আপনজনের বিচ্ছেদ হওয়া, আপনজনের হঠাৎ মৃত্যু হওয়া, পূর্বের কোনো বড় ধরনের মানসিক আঘাত থাকা। এই আঘাতের ক্ষেত্রে মানসিক আঘাতের ব্যাপারটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের হোমিওপ্যাথদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটাকে আমরা খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অন্তত পেশেন্টের কাছ থেকে এই ধরনের বিষয়গুলো, তার এই যে মানসিক যে আঘাতের ব্যাপারগুলো যেগুলো আমরা বললাম, এর বাইরেও অনেক আছে, তো আমরা শর্ট টাইম আগে যাওয়ার চেষ্টা করতেছি। এরপরে আছে আমরা যে কজেশনের যে বিষয়টা আমরা পড়তেছিলাম, যে রোগ উৎপত্তির কারণ। এখানে যে গোসলের একটা ব্যাপার আছে, যেমন সে নিয়মিত গোসল করে কিনা। আমরা এরকম অনেক সময় পেশেন্ট পাই 3 দিন 4 দিন গোসল করে না। তো 3 দিন 4 দিন গোসল না করলেই যে সালফার হবে এমনটি না, অন্য ড্রাগও হতে পারে। তো আমরা গোসলের ব্যাপারে কি কি বিষয় আমরা নিতে পারি, অন্তত অল্প কিছু। নিয়মিত গোসল করে কিনা, অনিয়মিত ভাবে গোসল করে কিনা, রাতে গোসল করে কিনা, ঠান্ডা পানি দিয়ে গোসল পছন্দ কিনা, অতিরিক্ত পানি দিয়ে গোসল করে কিনা, বৃষ্টির পানিতে ভিজে গোসল করার অভ্যাস আছে কিনা, স্থান পরিবর্তন করে গোসল করা, পুকুর, নদী, সমুদ্রে গোসল করা, গরম শরীরে গোসল করা, ভেজা কাপড়ে অনেকক্ষণ থাকা। অনেক পেশেন্ট আমরা এরকম পাই 12 মাস গরম পানিতে গোসল করতেছে। জীবনে কোনো একদিন কোনো এক ডাক্তারের কাছে গেছে কোনো একটা কমপ্লেইন নিয়ে, তো ডাক্তার বলছে আপনি গরম পানি দিয়ে গোসল করবেন। তো আমাদের দেশে যারা অ্যালোপ্যাথিক চিকিৎসায় থাকে, তো ডাক্তার এই বিষয়টা বলে দেওয়ার পর সে দেখা গেছে সারা জীবনই তার কমপ্লেইন ইয়ে হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, সে সারা জীবনই গরম পানি দিয়ে গোসল করতেছে। তো এরকম অবস্থা আছে। আমরা এই এমনও হতে পারে যে কমপ্লেইনটা সে নিয়ে আসছে এরকম একটা কারণে তার সমস্যাটা দেখা দিচ্ছে। এমনও হতে পারে তার কোনো ড্রাগেরই প্রয়োজন নেই, তাকে এটা থেকে দূরে থাকতে বললেই যথেষ্ট, যে আপনি এই কাজটা করেন না, আর তাকে কিছু একটা ফাইটাম দিয়ে দিলেও হয়ে যেতে পারে। এমন আছে কোনো রেমেডির প্রয়োজন নাও হতে পারে। সেজন্য আমরা এই তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। আমি আবার বলতেছি একটু, নিয়মিত গোসল করে কিনা, অনিয়মিত ভাবে গোসল করে কিনা। অনেক সময় দেখা গেছে অনেকে সকালে গোসল করে বের হয় না, সারাদিন অফিস করার পর রাত্রে এসে গোসল করে। তো রাত্রে এসে গোসল করলে তার ঠান্ডা লেগেই যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা তাকে এমন পরামর্শ দিতে পারি যে আপনি এই রাতে, যদি আমাদের কাছে মনে হয় যে তার এই রোগের বা তার যে কমপ্লেইনটা আছে এই কমপ্লেইনটার কারণ হচ্ছে তার রাত্রে গোসল করা, সেক্ষেত্রে আমরা তাকে সেটা থেকে বিরত রাখতে চেষ্টা করব। পাশাপাশি যদি আমার কাছে এমনও মনে হতে পারে যে তার কোনো ড্রাগেরই প্রয়োজন নেই, তাহলে আমরা প্লাসিবো বা ফাইটাম একটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এইভাবে আমরা এই তথ্যগুলো নিব। অতিরিক্ত পানি দিয়ে গোসল করে কিনা, বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে কিনা,
বা বৃষ্টি নামলেই তার ভেজার একটা শখ থাকে, অনেকের মধ্যেই বৃষ্টি নামলেই অনেকে ছাদে চলে যায়, আমি একটু ভিজে আসি, বা বাইরে চলে যায় আমি বৃষ্টির পানিতে গোসল করে আসি। কারোর কারোর ক্ষেত্রে এটা তার শখ, কিন্তু তার এটা অ্যাডজাস্ট হয় না। এরকম স্থান পরিবর্তন করে দেখা গেছে কোথাও বেড়াতে গেছে, তো বেড়াতে যাওয়ার পর সেখানে ভিন্ন ধরনের পানির দেশে গোসল করলো, সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়লো। তো এটা তার রোগের কারণ হতে পারে, বিশেষ করে অ্যাকিউট কেসের ক্ষেত্রে, ক্রনিক কেসের ক্ষেত্রে না। পুকুর, নদী, সমুদ্রে গোসল করা, গরম শরীর, দেখা গেছে অনেকটা কাজ বাজ করছে, ঘেমে গেছে, শরীরটা খুব হিটেড ছিল, এই অবস্থায় সে দেখা গেছে যে অনেক ঠান্ডা পানি দিয়ে গোসল করছে। দেখা গেছে এরকম অবস্থা হয়েছে, ওয়াশরুমে ঢুকে বালতি বা কিছুতে পানি নিল, তার ভিতর কিছু বরফ ঢেলে দিল, ফ্রিজ থেকে কিছু বরফ নিয়ে নিল, নিয়ে ঢেলে দিল যে আমার বেশি গরম লেগে গেছে, তো জাস্ট দেখা গেল ওভার ঠান্ডা লেগে গেল, সে অসুস্থ হয়ে পড়লো। তো এইভাবে আমরা তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। এবারে আসি আমরা খাবার এবং পানীয়র ব্যাপারে। অতিরিক্ত ঠান্ডা বা গরম খাবার খাওয়া, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম খাবার খাওয়ার অভ্যাস আছে কিনা, অপাচ্য খাবার খাওয়ার অভ্যাস আছে কিনা, দীর্ঘদিন আমিষ, মানে শুধু আমিষই খায় বাট সবজি খায় না, তো সবজি না খাওয়া, অথবা দেখা গেছে সে শুধু সবজিই খায়, তো তার শরীরে আমিষের অভাব আছে। উচ্চ মশলা দ্বারা খাবার খাওয়া, অর্ধ সিদ্ধ বা মানে কি বলা যায় ধূম সিদ্ধ খাবার খাওয়া, অতিরিক্ত ফল খাওয়া, অতিরিক্ত খাবার খাওয়া বা কম খাবার খাওয়া, ভরা পেটে খালি পেটে কাজ করা, খাবার খাওয়ার পর সাথে সাথে ঘুমিয়ে পড়া, এই বিষয়গুলো, এই তথ্যগুলো নেওয়া। এরকম তথ্যগুলো যদি আমরা নিতে থাকি, অনেক সময় এরকমও হতে পারে যে এই কোনো কারণে তার রোগটা হচ্ছে, তাকে যদি ওই কাজটা থেকে বিরত রাখা যেতে পারে, তাহলে কোনো ওষুধ বা কোনো ড্রাগ বা রেমেডি নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই তথ্যগুলো নেওয়ার জন্য। নিয়ে যদি আমরা আমাদের রেপার্টরি দেখি, ম্যাট্রিয়ামেটিকা দেখি, যাই দেখি, রেপার্টরি দেখে বা ম্যাট্রিয়ামেটিকা দেখে আমরা যাই দেখি, বা আমাদের মস্তিষ্ক তো একটা ম্যাট্রিয়ামেটিকা, একটা রেপার্টরি, যাই বলি না কেন আমরা, তো সেভাবে আমরা ওষুধ যদি লক্ষণ মিলে যায় আমরা দিব। আর যদি মনে হয় যে এই সমস্যাটার কারণে তার এই রোগ অবস্থাটা দেখা দিয়েছে, তাহলে আমরা তাকে সেই অবস্থাটা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে চেষ্টা করব, তাদেরকে পরামর্শ দেওয়া, বিশেষ করে কাউন্সিলিং করা। হোমিওপ্যাথিক ডাক্তার শুধু রোগী আসবে, লক্ষণ নিবে আর তাকে ওষুধ দিয়ে দেবে এমনটি না। হোমিওপ্যাথিক ডাক্তার তার বন্ধু হতে হবে। তার যদি এরকম কোনো অভ্যাসবশত কোনো কাজের কারণে যদি তার রোগটার উৎপত্তি ঘটে, তাহলে আগে তার সেই অভ্যাসটা থেকে তাকে ফিরাতে হবে, তারপর ওষুধ দিতে হবে। আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে রোগী আসলেই দু চার কথা শুনে ওষুধ দিয়ে দেই, এমনও হতে পারে যে রোগীর ওষুধেরই প্রয়োজন নেই। তো আমরা সেভাবে চেষ্টা করব। এরপরে আসি আমরা রোগীদের ভিতর অভ্যাসবশত কোনো নেশার বিষয় আছে কিনা, যেমন অধিক কফি পান করে কিনা, অধিক চা পান করে কিনা, বা অনেক সফট ড্রিঙ্ক গ্রহণ করে কিনা, তামাক বা ধূমপান এগুলো গ্রহণ করে কিনা। তারপরে হচ্ছে যেগুলো আছে যে মদ গাঁজা টাজা এটাই বা বিভিন্ন বিষয় আছে, এগুলো আমি অত দিকে যাচ্ছি না। অর্থাৎ তার এই নেশা জাতীয় অভ্যাস আছে কিনা, এগুলো আমরা লিখবো আমাদের রোগী লিপিতে, একেবারে হালকা করে না। যদি রোগী ধূমপায়ী হয়, কতদিন যাবত ধূমপান করেন, কত বছর যাবত ধূমপান করেন, ধূমপানটা কিভাবে শুরু করছেন, বা প্রতিদিন এখন কতটি সিগারেট খান, এগুলো আমরা নিব। আমরা আমরা দরকার হয় ফি বেশি নিলাম, তো তারপর আমরা এগুলো নিব, একটু সময় নিব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যখন চেম্বারে রোগী বেশি আসা শুরু হয়, যখন চেম্বারে রোগীর আগমন বেশি ঘটে, তখন আমাদের রোগীলিপি করাটা ঝামেলাপূর্ণ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে মিনিমাম টুকু অন্তত নেওয়া, এটা আমরা চেষ্টা করব। এবারে আসি আমরা, ভয়ের একটা ব্যাপার আছে। ভয়ের কারণেও অনেক রোগের উৎপত্তি ঘটে, যেমন ভয় পেয়ে রোগ, অন্ধকারের ভয়, লোকজনের ভয়, জীবজন্তুর ভয়, স্বপ্নে ভয় পাওয়া, বাবা মায়ের বকার একটা ভয় আছে, পড়াশোনার ক্ষেত্রে টিচারের একটা ভয় আছে, পড়া না পারলে টিচার বকা দেবে এর একটা ভয় আছে। এরকম বিভিন্ন ধরনের ভয় আছে। একটা বড় চ্যাপ্টার, মাইন্ডের ফেয়ার একটা অনেক বড় একটা বিষয়। তো আমরা এই ভয়ের বিষয়গুলো আমরা নেওয়ার চেষ্টা করব, নিজস্ব কৌশল অবলম্বন করব। প্রত্যেক ফিজিশিয়ানের একটা নিজস্বতা আছে, একটা নিজস্ব কৌশল আছে, সেই কৌশলে সে অগ্রসর হবে। সেটা যেরকমই হোক, নিজস্বতা থাকবে, নিজস্বতা অবলম্বন, এটা দোষ না, নিজস্ব কৌশল থাকবে। এরপরে হচ্ছে অতিরিক্ত ওষুধের কুফল আছে কিনা। অনেক সময়
আমাদের কাছে ডাক্তাররা এসে, রোগীরা এসে অনেক সময় বলে অনেকগুলো প্রেসক্রিপশন নিয়ে আসে, এক ব্যাগ নিয়ে আসে, ফাইলেও ধরে না। ডাক্তার সাহেব জীবনে যে কত ওষুধ খাইলাম, কোনো ওষুধে কাজ হয় না। এই যে অতিরিক্ত ড্রাগ নেওয়ার একটা অভ্যাস আছে, সামান্য একটা ব্যাপার, বৃষ্টিতে একটু ভিজছে, তো দেখা গেছে এর মধ্যে এসে অনেকগুলো ওষুধ নিজে নিজে কিনে খাওয়া শুরু করে দিল। তো এটা স্বাভাবিক অবস্থায় দেখা গেছে যে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে, আমাদের জীবনী শক্তি আছে, আমাদের ইমিউনিটি সিস্টেম যেগুলো আছে, এগুলোর মাধ্যমেও এই রোগগুলো, এই অ্যাকিউট কেসগুলো ভালো হয়ে যেতে পারে। কিন্তু অনেক সেনসিটিভ রোগী আছে, মানে তারা কি বলা যেতে পারে, আমি এভাবে মনে হয় যে তারা ও ড্রাগ প্রিয় আর কি, ওষুধ তাদের জন্য একটা প্রিয়, ভাত মাছের মতো ওষুধ খেতে পারলে তারা ভালো থাকে। এরকম অতিরিক্ত ওষুধ খাওয়ার, অতিরিক্ত ড্রাগ নেওয়ার কুফল, অতিরিক্ত ওষুধ খাওয়ার অভ্যাস, তারপরে হচ্ছে যে এই যে সার্জিক্যালের যে ব্যাপারগুলো আছে, সার্জিক্যালের যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদেরকে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট। যেমন বর্তমানে এই সিজারের যে তথ্যটা আছে, বিশেষ করে মায়েরা যারা আসে আমাদের চেম্বারে, এরা এদের এই বিশেষ করে সিজারের বিষয়টা আছে কিনা, এই তথ্যটাও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে অপারেশনের বিষয়গুলো, এই তথ্যগুলো আমরা নেব, এই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আরো কিছু ব্যাপার আছে, এই যে বাহ্য শক্তির প্রভাব, স্যার এভাবে লিখছেন। তো এই যে টিকাজনিত কুফল, টিকার বিষয়টাও আমরা, এই টিকার তথ্যটা আমরা বিশেষভাবে নেওয়ার চেষ্টা করব। টিকা নেওয়ার ব্যাপারে এতটাই মানুষ উৎসাহী যা ভাবাই যায় না। আমরা যদি টিকার ব্যাপারে দুই চার কথা কখনো প্রসঙ্গক্রমে আমাদের প্যাথির মতে, হোমিওপ্যাথির মতে যদি টিকার ব্যাপারে কথা বলতে চাই, তো অনেক সময় তো রোগীরা মারাত্মকভাবে ক্ষিপ্ত হয়ে যায়। তো সে ব্যাপারে, সে কারণে আমরা টিকার তথ্যগুলো নেব। এই টিকা, কিছু ওরাল টিকা আছে, কিছু যে ইনজেকশন জাতীয় টিকা আছে, বা টিকার বিভিন্ন বিষয়গুলো আছে, সেই তথ্যগুলো আমরা নিব, টিকার তথ্যগুলো আমরা নিব। মায়াজমের ব্যাপারে আমরা তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। মায়াজম তার রোগী বলবে না যে আমি সুরা মায়াজমের রোগী, আমি সিফিলিটিক, আমি সাইকোটিক, এগুলো রোগী বলবে না, আমি টিউবারকুলার, এগুলো রোগী বলবে না। রোগীর যে তথ্য আছে সেই তথ্যের উপর ভিত্তি করে তার কন্ডিশনটা, তার অবয়ব, তার ফিজিক্যাল কন্ডিশন, তার কনস্টিটিউশন, তার পিতামাতার ইতিহাস ইত্যাদি, এগুলো আমরা নিতে পারলে আমরা মায়াজমের একটা ধাপে আমরা পৌঁছায় যাব। এই মায়াজমের বিষয়গুলোকেও আমরা নেওয়ার চেষ্টা করব। জীবাণুজনিত কিছু ব্যাপার আছে, জীবাণু ঘটিত কিছু ব্যাপার আছে, যেমন ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ছত্রাক আছে, এগুলো আমরা, এই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। যে তার যে কমপ্লেইনটা সে করতেছে, এটা ব্যাকটেরিয়াল বিষয় কিনা, বা ভাইরাসের বিষয় কিনা, বা ছত্রাকের বিষয় কিনা। আমরা বিশেষ করে অ্যালোপ্যাথিক চিকিৎসকদের ক্ষেত্রে, বড় চিকিৎসক না হলেও আমরা যারা মফস্বলে কাজ করি বা শহরেই কাজ করি না কেন, আমাদের দেশে যে অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগ রয়ে গেছে, এই বিষয়টাও আমাদের নিতে হবে। দেখা গেছে কমপ্লেইনটা ভাইরাস জনিত, সমস্যাটা ভাইরাস জনিত, সেখানে দেখা গেছে খুব বেশি মাত্রায় অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ প্রয়োগ করা হয়েছে। তো এগুলো, এই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা যখন রোগীলিপি করব, এই তথ্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ যেন আমাদেরকে এই তথ্যগুলো নেওয়ারও তৌফিক দান করে। এরপরে হচ্ছে অনেক সময় দেখা যায় যে কি বলা যেতে পারে, অনেক বাচ্চারা আছে এরকম যে চুল কাটলেই সে অসুস্থ হয়ে পড়ে, চুল কাটলেই সে অসুস্থ হয়ে পড়ে। ছোট বাচ্চা আমার চেম্বারে আসছে, আমাদের চেম্বারে আসছে 2 বছর বয়স, 2.5 বছর বয়স, 3 বছর বয়স। তো দেখা গেছে বাচ্চাটা যখন আমাদের চেম্বারে নিয়ে আসলো, আমরা দেখলাম তার মাথায় একদম চুল নেই, মনে হলো যেন কালকেই তার মাথাটা ন্যাড়া করে দেওয়া হয়েছে। তো দেখা গেছে এইরকম অবস্থায় তো রোগী কমপ্লেন করলো তার প্রচন্ড জ্বর, অমুক সমুক, এই হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে। তো আমরা এক্ষেত্রে জিজ্ঞেস করতে পারি যে এই যে মনে হচ্ছে বাচ্চাটাকে 2 একদিনে চুল কাটছেন, তো বাচ্চার মা বলে ফেলতে পারে, আরে ডাক্তার সাহেব বলেন না, বলেন না, এই বাচ্চাটার যতবার চুল কাটা হয়েছে, যতবার নাড়া করা হয়েছে, ততবারই সে অসুস্থ হয়ে পড়ছে। এই যে বিষয়টা, আমি এরকম আমার অভিজ্ঞতায় আমি দেখছি, বেশ বাচ্চার মা এরকম অনেকবার বলছে যে আরে ডাক্তার সাহেব, এর চুল কাটলেই, চুল কাটার আগেই প্রস্তুতি নেওয়া লাগে যে চুল কাটার পর তো ডাক্তারের কাছে নেওয়া লাগবে। এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এই খুঁটিনাটি বিষয়গুলোকে গুরুত্ব দেই না, তো আমরা এই বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তো আমরা আমরা বলতেছিলাম যে উৎপত্তির কারণ, অনেক 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 বিষয় রয়েছে, অনেক বিষয় এখানে আছে। তো আমি একটু সংক্ষেপে যাচ্ছি। তো এরপরে আসি আমরা, এর পরের যে ধাপটি রয়ে গেছে, পেশার কিছু বিষয় আছে, সেগুলো আছে, আমি সেগুলো
যায়নি এখনো, একটু যাওয়ার চেষ্টা করতেছি। এরপরে পেশার বিষয়টা আমরা পরে হয়তো এক সময় আলোচনা করব। পেশা, শুধু পেশা নিয়ে আমরা একদিন আলোচনা করার চেষ্টা করব। এইবারে আসি সম্পর্কযুক্ত লক্ষণ। সম্পর্কযুক্ত লক্ষণ, যে কমপ্লেনটা নিয়ে এই রোগী আসুক না কেন, যে সমস্যাটা নিয়ে এই রোগী আসুক না কেন, এই রোগের সাথে সম্পর্কিত নয়, কিন্তু রোগীর বর্তমান রোগ সমস্যা বা লক্ষণ বৃদ্ধি পেলে সাথে একটি লক্ষণ বা একটি সমস্যা দেখা দেয় বা লক্ষণ দেখা দেয়, তাকে সম্পর্কযুক্ত লক্ষণ বলে। রোগীর কাছ থেকে সম্পর্কযুক্ত লক্ষণ যেভাবে জানতে হবে, অর্থাৎ রোগী এরকম বলতে পারে যে আমার যখন মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথা যখন হয় তখন দেখা গেল যে বমি ভাব হয়, বা আমার মাথা ব্যথা যখন হয় তখন বমি হয়, বা দেখা গেছে যে আমার যখন বমি হয়, বমি হওয়ার আগে আমার মাথা ব্যথা হয়, বমি হওয়ার আগে আমার পেটে ব্যথা হয়, আমার টয়লেটে যাওয়ার আগেই পেটে ব্যথা হয়, আমার যখনই পাতলা টয়লেট হবে তার আগে পেটে ব্যথা হয়। নর্মাল একটা কথা রোগীরা বলেই থাকে, ডাক্তার সাহেব পেটে কামড় দিয়েই টয়লেটে যাওয়া লাগে। এই যে টয়লেটে যাওয়ার যে বিষয়টা, এই যে পেটে কামড় দেওয়া, এখানে একটা সম্পর্কযুক্ত লক্ষণ। তার ডিসেন্ট্রি হয়েছে বা আমাশা হয়েছে, যাই হোক না কেন, কেউ এসে বললো যে আমার পেটে কোনো ব্যথা ট্যাথা হয় না, শুধু পাতলা পায়খানাই হয়। কেউ বললো যে আমার পেটে ব্যথা হয়, যখনই পাতলা পায়খানা হবে তার আগে 2-4 দিন আগে হালকা পাতলা পেটে ব্যথা শুরু হয়ে যায়। এই যে সম্পর্কযুক্ত লক্ষণ, আমার মাথায় পেইন হলো, মাথায় পেইন হওয়ার পর যত সময় পর্যন্ত বমি না হবে তত সময় পর্যন্ত উপশম হবে না, অথবা আমার মাথা ব্যথা শুরু হইলে বমি ভাব হবেই হবে ডাক্তার সাহেব। এই যে এই ধরনের বিষয়গুলো হচ্ছে সম্পর্কযুক্ত লক্ষণ। মল ত্যাগ বা বমির সাথে শরীরের দুর্বলতা, কম্পন, জ্বালাপোড়া, অস্থিরতা, শীতবোধ, এগুলো এগুলো সম্পর্কযুক্ত লক্ষণ। ব্যথার সাথে অন্য অঙ্গের অবশতা, দেখা গেল তার পায়ে ব্যথা হলো, সেই সাথে তার হাতে অবশতা দেখা গেল, বা ভারী বোধ হলো, যে তার পায়ে ব্যথা হচ্ছে আর হাতটা ভারী হয়ে গেল, হ্যাভিনেস হয়ে গেল। তো এরকম অবস্থা দেখা দিতে পারে। যে এই যে সম্পর্কযুক্ত লক্ষণ, এগুলো আমরা নিব তার কাছ থেকে, যে আপনার পায়ে ব্যথা, তো আপনার কি শুধু পায়েই ব্যথা থাকে বা অন্য কিছু থাকে কিনা। রোগী বললো যে ডাক্তার সাহেব পায়ে যখন ব্যথা হয় তখন হাতগুলো ভারী ভারী মনে হয়, পায়ে যখন ব্যথা হয় তখন দেখা গেল কোমরের দিকটাও ভারী ভারী মনে হয়, কোমরে যখন ব্যথা হয় তখন পাটা ফুলে যায়, হাঁটুতে যখন ব্যথা হয় তখন কোমরটা হালকা লাগে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা নেয়ার চেষ্টা করব। এগুলো সম্পর্কযুক্ত লক্ষণ। আমরা চেষ্টা করব, অনেক বড় হয়ে গেলেও চেষ্টা করব যতটা সম্ভব আমাদের সাধ্যের মধ্যে, তবে আমরা চেষ্টা করব এর ভিতর পিকুলিয়ার বিষয়গুলোকে আমরা নেয়ার চেষ্টা করব। রোগী প্রচন্ড গরম কাতর, প্রচন্ড গরম কাতর, কিন্তু পানি খাচ্ছে না। একজন রোগী প্রচন্ড গরম কাতর, তার পানির পিপাসা থাকাটা খুব স্বাভাবিক। রোগী প্রচন্ড গরম কাতর কিন্তু একটুও পানির পিপাসা নাই, যেমন এটা আমাকে এটা অদ্ভুত লক্ষণ। আমরা অনেক অনেক বড় পৃষ্ঠা পৃষ্ঠা রোগীলিপি করলাম, অনেক 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 10 পৃষ্ঠা রোগীলিপি করলাম, কিন্তু তার ভিতর আসলে অদ্ভুত কোনো লক্ষণ পাইলাম না, অসাধারণ কোনো লক্ষণ পাইলাম না। ওষুধ সিলেকশনে যাওয়া যায়, ওষুধের দিকে যাওয়া যায়, এরকম কোনো লক্ষণ পাইলাম না। সাপোজ রোগী বললো যে আমার ব্যথা যন্ত্রণা রাত্রে বাড়ে, রাত্রে বাড়ার ক্ষেত্রে তো অনেক ওষুধ আছে। তো দেখা গেল রোগী বললো যে আমার প্রত্যেকদিন রাত 12টার সময় সমস্যাটা দেখা দেয়, ঘন্টা খানিক থাকে। কি রোগী বললো প্রত্যেকদিন রাত 1টার সময় সমস্যাটা দেখা দেয়, 1টার সময় সমস্যাটা দেখা দিয়ে 2টা-3টা পর্যন্ত থাকে, তারপরে চলে যায়। এখানে কিন্তু আমরা ওষুধে যেতে পারবো যে প্রত্যেকদিন একই সময় তার বৃদ্ধি হচ্ছে। রোগী বললো যে শুধু রাতে বৃদ্ধি হয়, এখান থেকে আমরা রাতে বৃদ্ধি দিয়ে একটা ওষুধ সিলেকশন করলে এখানে আমাদের সঠিক আসবে না, বা সঠিক এই রুব্রিক্সটা আমরা নেব কিনা, এভাবে আমরা আগাবো। তো সম্পর্কযুক্ত লক্ষণ যে কথা আমরা বলতেছিলাম, মাথা ব্যথার সাথে তার চুল পড়ে যায়, মাথা ব্যথার সাথে তার চুল পড়ে যায়, চোখে ঝাপসা দেখে, চোখ থেকে পানি পড়ে, বমি বমি ভাব হয়, খাবারের অরুচি হয়, দুর্বলতা দেখা দেয় ইত্যাদি। এই যে মাথা ব্যথার সাথে তার এই সম্পর্কযুক্ত লক্ষণগুলো আছে। আমি আবার পড়তেছি, মাথা ব্যথার সাথে খুব ভালো লাগছে আমার এই বিষয়গুলো। মাথা ব্যথার সাথে চুল পড়ে যায়, চোখে ঝাপসা দেখে, চোখ থেকে পানি পড়ে, বমি বমি ভাব হয় বা বমি হয়, খাবারের অরুচি দেখা দিতে পারে, দুর্বলতা ইত্যাদি, এগুলো মাথা ব্যথার সাথে সম্পর্কযুক্ত লক্ষণ। আমরা এইভাবে সম্পর্কযুক্ত লক্ষণগুলো লেখার চেষ্টা করব, নেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দান করে। তো রোগীলিপি করার সময় আমরা অনেক ক্ষেত্রে ব্যস্ত হয়ে যাই, এই ব্যস্তটি হব না। যেমন আমরা একটা রোগীর রোগীলিপি করা শুরু করছি, এর মধ্যে দেখলাম আমার চেম্বারে আরো 3জন রোগী চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা যার রোগীলিপি করতেছিলাম তার ক্ষেত্রে, তার রোগীলিপির ক্ষেত্রে আমরা কি করব না,
শর্টকাট করার চেষ্টা করব না, শর্টকাট করার চেষ্টা করব না। যদিও আমরা করে ফেলি, আমি নিজেও করি, তো আমরা চেষ্টা করব যাতে আমরা শর্টকাট না করি। এরপরে আসি, আমরা যে বৃদ্ধিটা হয়, রোগের যে বৃদ্ধিটা আছে, এই বৃদ্ধিটা এবং হ্রাস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্রাস এবং বৃদ্ধি, শুধুমাত্র হ্রাস এবং বৃদ্ধি দিয়ে ওষুধ সিলেকশন করলেও অনেক দূর যাওয়া যায়। আমাদের দেশে অনেক সিনিয়র ডাক্তার আছে যারা শুধু হ্রাস বৃদ্ধি দিয়ে ওষুধ সিলেকশন করে, তারা যে সফল না একথা বলা যাবে না। তো আসি আমরা যে বৃদ্ধি কিভাবে, বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি কি জানবো, বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি কি জানবো। যেমন এখানেও আমাদের অবস্থান রয়েছে, দাঁড়ালে বৃদ্ধি পায়, না বসলে বৃদ্ধি পায়, না শুয়ে থাকলে বৃদ্ধি পায়, না ঘুমালে বৃদ্ধি পায়, না হাঁটাচলা করলে বৃদ্ধি পায়। এরকম দাঁড়ালে বৃদ্ধি পায়, দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে ব্যথা হয়, বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে তার রোগটা বৃদ্ধি পায়, হাঁটলে বৃদ্ধি পায়, দীর্ঘক্ষণ হাঁটলে বৃদ্ধি পায়, অল্প হাঁটাচলা করলে বৃদ্ধি পায় না, দীর্ঘক্ষণ হাঁটলে বৃদ্ধি পায়। আবার কারো অল্প একটু হাঁটলে বৃদ্ধি পায়, তারপরে দীর্ঘ সময় হাঁটলে সে ভালো ফিল করে, প্রথম সঞ্চালনে বৃদ্ধি পেতে পারে, বা প্রথম সঞ্চালনে আরাম হতে পারে, পরবর্তী সঞ্চালনে বৃদ্ধি হতে পারে, বসে থাকলে আরাম লাগতে পারে, বসে থাকলে বৃদ্ধি হতে পারে, দীর্ঘক্ষণ বসে থাকলে তার কি অবস্থা হয়, সামনে ঝুঁকে বসতে পারে কিনা, বা বসার সময় পিছনে বেঁকে বসে কিনা। অনেক সময় আমরা চেম্বারে রোগী আসে দেখি সে চেয়ারে এমন ভাবে বসছে, সোজা হয়ে বসে না, পিছনের দিকে একেবারে বেঁকে বসে। তো যদি আমি প্রশ্ন করি কি ব্যাপার, আপনি একটু সোজা হয়ে বসেন, সে হয়তো বলে ফেলবে যে আমি তো ডাক্তার সাহেব সোজা হয়ে বসতে পারি না। আমি জিজ্ঞেস না করলে সে হয়তো এই কথাটা বলতোই না। এই যে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তারপরে দেখা গেছে শুয়ে থাকলে সে কেমন থাকে। ডাক্তার সাহেব আপনি তো যখন চরম অবস্থা হয় তো কি করেন আপনি, আপনার যখন রোগী হেড পেইন নিয়ে আমার কাছে আসলো, তো আপনি যখন মাথায় ব্যথা হয় বেশি হয় তখন আপনি কি করেন। তো সে বললো যে ডাক্তার সাহেব আমি কি করব, আমি দ্রুত যাই একটু বিশ্রামে যাই, শুয়ে থাকলে আমার একটু ভালো লাগে। কেউ বললো যে আপনি তা যখন ইয়ে করেন তখন কি শুয়ে থাকেন। না না ডাক্তার সাহেব আমি কোনো অবস্থাতে শুইতে পারি না, শুইলে তো আরো মাথা ব্যথা বেড়ে যায়। তো তখন আপনি কি করেন, আমি আরো হাঁটাচলা করলে একটু ভালো থাকে। তখন আমি কি করি, পাশের বাড়িতে যাই, যাই একটু সবার সাথে কথাবার্তা বলি, তাহলে কিছুটা ভালো থাকি। এই যে বিষয়গুলো, এগুলো যদিও একেবারে প্রাথমিক কথা, সাধারণ কথা, তবে হোমিওপ্যাথদের কাছে এটা অনেক দামি যদি আমরা এটাকে ব্যবহার করতে পারি। এই এই ধরনের এক্সপ্রেশন গুলোকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমরা অনেক আগায় যেতে পারবো, অনেক আগায় যেতে পারবো। তো এরপরে আছে যে সময়, যেমন ভোর থেকে ভোর রাত পর্যন্ত, অর্থাৎ কখন তার এই বৃদ্ধিটা হয়। তারপরে আছে মধ্যে বৃদ্ধি, অর্থাৎ মধ্যরাতে বৃদ্ধি হতে পারে, মধ্য দিবায় বৃদ্ধি হতে পারে, খুব ভোরে বৃদ্ধি হতে পারে, ইভিনিং এ বৃদ্ধি হতে পারে, নাইটে বৃদ্ধি হতে পারে। দেখা গেছে 2-4 দিন রাতে বৃদ্ধি হচ্ছে, আবার তারপরে 2-4 দিন কি হচ্ছে, দিনের বৃদ্ধি হচ্ছে। ডাক্তার সাহেব এক সপ্তাহ যাবত সকালের দিকে রোগটা বাড়ে, তারপর কিছুদিন পর সকালে আর থাকে না, তারপর দেখা গেল সন্ধ্যার সময় বাড়ে। আবার দেখা গেছে আজকে দুপুরবেলা মাথা ব্যথা হয়েছে, কালকে কেন সন্ধ্যাবেলা হয়েছে, তারপরের দিন কেন রাতে হয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অনেক দামি যদি আমরা নিতে পারি। যদি আমরা নিতে পারি তাহলে আমাদের কাছে অনেক দামি, অনেক প্রয়োজনীয়। তো এরপরে আসছে যে আবহাওয়াগত ব্যাপারটা, যেটা আমরা উৎপত্তির কারণের জায়গায় আমাদের ছিল। যেমন বৃদ্ধিটা কেমন, বৃদ্ধিটা কখন হতে পারে, যেমন বৃদ্ধিটা শীতকালে হতে পারে, বৃদ্ধিটা গরমকালে হতে পারে, বর্ষাকালে হতে পারে, ঝড়ো আবহাওয়ায় হতে পারে, মেঘলা আবহাওয়ায় হতে পারে, আর্দ্র আবহাওয়ায় হতে পারে, শুষ্ক আবহাওয়ায় হতে পারে, উষ্ণ আবহাওয়ায় হতে পারে, বা ওই যে শরৎকালে হতে পারে, এরকম অনেক, অমাবস্যা পূর্ণিমায় হতে পারে। কিন্তু আমরা অনেকেই এগুলো নিতে চাই না, অনেকেই এগুলো নিতে চাই না। আমরা ধরাবাঁধা নিয়মে, আমরা যদিও বলি আমাদের আমাদের চেম্বারের সামনে যে আমাদের অ্যাড থাকে, আমরা লিখি রোগীর চিকিৎসা করি, আমরা আমরা কার্ডে লিখি রোগীর চিকিৎসা করা হয়। আসলে রোগীর চিকিৎসা করতে গেলে আমাদের যে তথ্যগুলো নিতে হবে সেই তথ্যগুলো অনেক ক্ষেত্রেই আমরা নেই না। আমরা বলি রোগীর চিকিৎসা করি, আসলে রোগীর চিকিৎসা করি না। আমরা এক এক সময় এক এক ধরনের চিন্তা করি। বা কেউ দেখা গেছে যে একজনের রোগীকে সামনে বসায় রেখে আর এক সিনিয়র ডাক্তারের কাছে আমরা ইয়ে করে আমরা ফোন করি, আমি নিজেও করি, যে ডাক্তার সাহেব, বা আমাদের যদি বড় সিনিয়র ভাই থাকে, ভাই এই জায়গাটা তো পারতেছি না, রোগী কমপ্লেন করছে, কি ওষুধ দেবো। তো এরকম দুই একটা কথা বলেই আমরা তার কাছ থেকে তথ্য চাই। তো যার কাছে তথ্য চাই সেও বিপদে পড়ে। তো আমরা যদি 2-4 কথা একটু বেশি লিখি, তার ভিতরতে দেখি যে আনকমন কিছু রুব্রিক্স আছে রোগীলিপিটা করার পর।
রোগীলিপিটা করার পর আমি পারতেছি না, কিন্তু রোগীলিপিটা মোটামুটি করা হয়েছে, একেবারে পূর্ণাঙ্গ না হোক, খুব ভালো না হোক, মোটামুটি করা হয়েছে, তার ভিতর 2-4টা অদ্ভুত লক্ষণ রয়েছে, সেক্ষেত্রে আমরা যার কাছ থেকে তথ্য নিতে চাবো তার কাছে আমরা এই 2-4টা অদ্ভুত লক্ষণ বলে তারপরে হয়তো তাকে বলতে পারি যে ভাই একটু হেল্প করেন, কি করা যেতে পারে। কিন্তু আমরা তা করি না। রোগী সহজভাবে যে কমপ্লেনটা করে সেই কমপ্লেনটা নিয়েই হয়তো দেখা গেছে আমি আমার এক সিনিয়র ভাইয়ের কাছে বললাম যে ভাই এই তো এই অবস্থা, কি ওষুধ দেওয়া যেতে পারে বলেন। তো এই ক্ষেত্রে যার কাছে আমরা এই তথ্যগুলো চাই তারা কিন্তু মারাত্মক বিপদে পড়ে যান, কারণ হোমিওপ্যাথিতে এইটা সো টাফ। কারণ রোগী তো আমার সামনে বসে আছে, কিন্তু যার কাছ থেকে আমি ড্রাগ চাচ্ছি তার সামনে তো রোগী বসে নেই। তো এই জন্য আমরা এই কারোর কাছ থেকে হেল্প চাইলেও একটু বেশি তথ্য তার কাছে দিয়ে তারপরে তার কাছ থেকে হেল্প চাবো, এগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যদি আমরা চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমরা সামনের দিকে যাই। উত্তাপ অবস্থা, উত্তাপ অবস্থা, যেমন উত্তাপ অবস্থায় সে কি অবস্থায় থাকবে, উত্তাপের পরে কেমন থাকে, উত্তাপের পূর্বে কেমন থাকে, উত্তাপ অবস্থায় তার কি অবস্থা তৈরি হয়। যেমন দেখা গেছে রোগী অনেক হিটেড হয়ে গেলে তার সমস্যা দেখা দেয়। তারপরে উত্তাপের যে বিষয়টা আছে, বিছানার উত্তাপে তার কেমন লাগে, বিছানার উত্তাপে তার সমস্যাটা বেড়ে যায় না আরাম লাগে, রোদ্রের তাপে তার কেমন লাগে, রোদ্রের সূর্যের তাপে তার কেমন লাগে, চুলার উত্তাপে কেমন লাগে, গরম সেকা দিলে কেমন লাগে, অনেকগুলো বৈদ্যুতিক বাতি জ্বলতেছে সেখানেও হিটেড হচ্ছে সেখানে তার কেমন লাগে। এই যে উত্তাপের যে অবস্থাটা, এটাও আমরা রোগীর কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। কথাগুলো একেবারে ইজি মনে হলেও যারা রেপার্টরি চর্চা করি আসলে রেপার্টরিতে কিন্তু এই বিষয়গুলো আছে, যে উত্তাপে সে কেমন থাকবে, বিছানার উত্তাপে সে কেমন থাকবে, এই বিষয়গুলো আছে। রোদ্রের তাপে সে কেমন থাকবে, রোদ্রের তাপে সে কমফোর্ট ফিল করে কিনা বা কষ্ট ফিল করে কিনা, এগুলো কিন্তু রেপার্টরি যারা আমরা চর্চা করি এগুলো কিন্তু আছে, আমরা চেষ্টা করলে আমরা পারবো। তো এরপরে আছে শীত অবস্থা, উত্তাপ অবস্থা, শীত অবস্থা। যেমন শীত অবস্থার পূর্বে কেমন থাকে, শীত অবস্থায় কেমন থাকে, শীত অবস্থার পরে কেমন থাকে, ঠান্ডা বাতাসে কেমন থাকে, ঠান্ডা লাগলে তার কি অবস্থা হয়, ঠান্ডা লাগার পরে কি অবস্থা হয়, দেহের কোনো বিশেষ অঙ্গে ঠান্ডা লাগে কিনা। অনেক আছে যে ডাক্তার সাহেব আমি বৃষ্টিতে ভিজে আর যাই করি, এসিতে থাকি আর যাই থাকি, আমার শুধু পিছনের অংশ একেবারে ব্যাকটাই শুধু ঠান্ডা হয়, বডির আর কোনো অংশে ঠান্ডা ফিল করি না। ডাক্তার সাহেব আমার যদি জ্বর হয় তো আমার শুধু ব্যাকেই হিট অনুভব হয়। তো এই যে বিষয়টা বিশেষ অঙ্গের ব্যাপার আছে। তো ঠান্ডাটা অনেক কাছে শুধু ব্যাকেই ঠান্ডা ফিল করে, অনেক কাছে শুধু মাথায় ঠান্ডা ফিল করে, অনেক কাছে শুধু চেস্টে ঠান্ডা ফিল করে, অনেক কাছে যে শুধু নিম্ন অঙ্গে লোয়ার লিম্বে দেখা গেছে সে ঠান্ডা ফিল করে। তো এরকম কিছু বিষয় আছে। দেহের কোন অংশে ঠান্ডা লাগলে তার কি অবস্থা হয়, ঠান্ডা হঠাৎ সে কোনো ঠান্ডা ঘরে প্রবেশ করছে, হঠাৎ সে কোনো ঠান্ডা ঘরে প্রবেশ করছে, সাপোজ দেখা গেছে পেশেন্টটি কখনোই এই এসির মধ্যে থাকে না, হঠাৎ সে কোনো ব্যাংকিং কাজের জন্য সে প্রবেশ করছে, যে ব্যাংকিং শাখাটায় সে প্রবেশ করছে দেখা গেল অনেক ভিড় দেখা দিছে, তার ওর ভিতরে অনেক সময় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অবস্থান করতে হয়েছে, ওইখান থেকে বের হওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ছে। এই যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু আমরা তো সহজে শোনার চেষ্টা করি না, যে ঠিক আছে তো আপনি আপনার এই যে ঠান্ডাটা কিভাবে লাগলো, কি করে হলো। তো রুগী তো এটা জানবে না যে আমি 2 ঘন্টা এসির মধ্যে ছিলাম সেই কারণে আমার এটা হতে পারে। অনেকে এসে বলতে পারে যে ডাক্তার সাহেব এই 2 ঘন্টা এসির মধ্যে ছিলাম, তার থেকে বের হওয়ার পরে দেখা গেল যে আমার অসুস্থতা দেখা দিছে। আমি গত 7-8 মাস আগে একটা বাচ্চা পেশেন্ট দেখছিলাম, একটু বলি 1 মিনিট। বাচ্চাটার বয়স 6 থেকে 7 মাস হবে সর্বোচ্চ। বাচ্চাটার বাবা হচ্ছে অটো গাড়ি চালায়, অটো, এই যে অটো রিক্সা আছে চার্জার, এই গাড়ি চালায়, একেবারে অসচেতন। সে বাচ্চাটার একটু গরম লাগছে, সে কি করছে, সে যে ফ্রিজের পানি বের করে বাচ্চাটাকে খাওয়াই দিছে তো দিছে, দেওয়ার পরে তো সে বেশ অসুস্থ। সে তার পরের দিনও ডাক্তারের কাছে নিয়ে আসে নাই, প্রায় 2 দিন পর আমার কাছে নিয়ে আসছে। তো আমি বললাম যে কি ব্যাপার, এরকম হইলো কি করে? তো সে তো বলতেই চাচ্ছে না। পরে বাচ্চাটার মা বলতেছে যে ওই অসুস্থতার পিছনে ওর বাবাই দায়ী। তাই বললাম কেন, ওর বাবা কি করছে? তা বলছে যে ফ্রিজের ঠান্ডা পানি বের করে বাচ্চাটাকে খাওয়াই দিচ্ছে, তারপর থেকে এই বাচ্চাটা শ্বাস করতে পারতেছে না, এই করতে পারতেছে না। দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে এই তথ্যটা যদি ওই মা না আসতো তাহলে হয়তো আমি জানতে পারতাম না। বাবা তার এই যে সে যে ভুলটা করছে এটা সে বুঝতেছিল যে সে ভুল করছে, কিন্তু সে কিন্তু এটা আমার কাছে আমি কয়েকবার জিজ্ঞেস করছি, সে বলতে চাচ্ছিল না যে কি কারণে এরকম হতে পারে। তারপরে বাচ্চাটার মা পাশ থেকে বলা শুরু করলো। তো এইভাবে আমরা চেষ্টা করি, চেষ্টা করলে কোনো না কোনো ক্লু পেয়ে যাব।
আমরা কোনো না কোনো ক্লু রোগীরা দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। তো সেই ক্লুটা পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবারে আসি আমরা যে কথা বলতেছিলাম যে বৃদ্ধির ব্যাপারটা, যে গোসলের ব্যাপারটা আমরা আগেও বলছিলাম যে গোসলের বৃদ্ধি, ঠান্ডা পানি, গরম পানি ইত্যাদি, এগুলো সে তার অবস্থান এবং এর বৃদ্ধি আছে কিনা। তারপর আছে বাতাসের ব্যাপারটা, খোলা বাতাসে বৃদ্ধি, ঠান্ডা বাতাসে বৃদ্ধি, পোশাক ছাড়লে বৃদ্ধি বা আবরণে বৃদ্ধি, এই বিষয়গুলো আমরা নেব। যে খোলা বাতাসে দেখা গেছে যে পেশেন্ট যেদিন আমার কাছে আসছে তার আগের দিন আমি তো দক্ষিণ অঞ্চলে থাকি, জাস্ট আমার উদাহরণটাই দিচ্ছি, দেখা গেছে যে রোগী ঢাকা থেকে লঞ্চে করে সে বরিশাল আসছে, বা রোগী ঢাকা থেকে লঞ্চে করে মঠবাড়িয়ায় আসছে, বা রোগী ট্রেনে করে আসছে, জানলাটা খোলা ছিল। এভাবে তার ঠান্ডা লেগে যেতে পারে, বাতাস লেগে ঠান্ডা লেগে যেতে পারে, সমস্যা দেখা দিতে পারে। তো আমরা এই পজিশন গুলো খোঁজার চেষ্টা করব, এই বৃদ্ধির কারণগুলো খোঁজার চেষ্টা করব। চেষ্টা করলে আমরা পেয়ে যাব। এই যতগুলো কথা বলছি সবগুলো কথাই যে একজন রোগীর জন্য প্রযোজ্য, সব রোগীর জন্য একই ধরনের কথা প্রযোজ্য এমন না। অর্থাৎ রোগীর কমপ্লেইন ভেদে আমরা চেষ্টা করব, এটা ডাক্তারের নিজস্বতা। এরপরে আছে খাবারের ব্যাপার, যেমন যে ঠান্ডা খাবার, গরম খাবার, খাবার দেখলে অনেক আছে খাবার দেখলেই সে তার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়, খাবার দেখলেই তার বমি চলে আসে। তো আমরা তো জানি এই ধরনের সমস্যাগুলো প্রেগন্যান্সি পিরিয়ডে হয়, প্রেগন্যান্সি পিরিয়ড ছাড়াও এরকম কমপ্লেইন রোগীদের কাছ থেকে আমরা পাই। এই যে খাবারের যে বৃদ্ধিগুলো আছে, ঠান্ডা খাবারে বেড়ে যায়, গরম খাবারে বেড়ে যায়, খাবার দেখলে সমস্যা বেড়ে যায়, আমিষ জাতীয় খাবারে সমস্যাটা বেড়ে যায়, শুষ্ক খাবারে বেড়ে যায়, ফল বা এই জাতীয় ফল জাতীয় খাবারে বেড়ে যায়। তারপরে যে দেখা যাচ্ছে কি যে অনেকে কি বলা যেতে পারে বিভিন্ন পুরানো মাংস টাংস খায় বিভিন্ন রেস্টুরেন্টে, এই যে কি বলে গ্রিল ট্রিল টাইপ, এই ধরনের খাবার টাবার অনেকের খুব পছন্দ আছে। এগুলো খাওয়ার পরে দেখা গেছে তার সমস্যা দেখা দিচ্ছে। তো এগুলো আমরা খাবারের তথ্যগুলো আমরা নিব। তার কমপ্লেইনটা যদি স্টোমাক রিলেটেড হয়, অ্যাবডোমেন রিলেটেড হয়, তাহলে আমরা এই তথ্যগুলো নিব। সব কমপ্লেইনটা যে রিলেটেড আমরা সেই রিলেটেড প্রশ্নগুলো করার চেষ্টা করব। সব এক রোগীকে সব ধরনের, হ্যাঁ সার্বদৈহিক কিছু ব্যাপার আছে, আমরা সেটা সামনে যাব। সার্বদৈহিক কিছু ব্যাপার আছে, সেখানে আমরা সার্বদৈহিক লক্ষণগুলো সব রোগীর ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেগুলো সব রোগীর ক্ষেত্রেই আমাদের নেওয়ার প্রয়োজন আছে। যেমন থার্স্ট, পিপাসার ব্যাপারটা আমরা সব রোগীর কাছ থেকেই নেব, আমরা সামনে পাবো সেগুলো। এরপর আছে গরম পানি, দূষিত পানি, তিক্ত পানি, উষ্ণ পানি, তরল পানি, বরফ পানি, আইসক্রিম, কফি, কোমল পানি, এই ধরনের বিষয়গুলো আছে, এতে আমাদের বৃদ্ধিটা দেখা দেয় কিনা এগুলো আমরা নেব। এরপরে আছে, আমি একটু দ্রুত বলে যাচ্ছি, নেশার ব্যাপারটা আমি আগেও বলছি। এরপরে আছে কাজের ক্ষেত্রে বৃদ্ধি আছে, যেমন ঠান্ডা পানিতে কাজ করলে বৃদ্ধি, নদীর পানিতে কাজ করলে বৃদ্ধি, ধুলাবালিতে কাজ করলে বৃদ্ধি, রোদ্রে কাজ করলে বৃদ্ধি। এটা আমরা অবস্থানের ক্ষেত্রেও আমরা কাজের বিষয়টা বলছিলাম। এরপরে আছে অনিয়ম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অনিয়মের তথ্যটা আমাদের নিতেই হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা প্রায় সব ক্ষেত্রেই আমাদের প্রয়োজন আছে। যেমন খাবার অনিয়ম করে রোগী, কন্টিনিউ খাবারের অনিয়ম করে। আমাদের কাছে তো মা এবং বাচ্চা শিশুরাই বেশি আসে, এখানে দুইটা কমপ্লেইন আছে, দুইটা কমপ্লেইন মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে সব মায়েরা কমপ্লেইন করে তার বাচ্চা খায় না। সব মায়েরাই, বলা যায় 95% মায়েরাই কমপ্লেইন করে তার বাচ্চা খায় না। কিন্তু বাচ্চার আচার আচরণ ইত্যাদি দেখলে মনে হয় না যে বাচ্চা খায় না, আসলে বাচ্চা খায়, কিন্তু মায়ের চাহিদাটা অনেক বেশি। মা চায়, মা 1 প্লেট 2 প্লেট ভাত খেলে বাচ্চাটার বয়স 2 বছর 2.5 বছর, ও কেন 1 প্লেট 2 প্লেট খাবার খাচ্ছে না। তো এক্ষেত্রে মাকে আমরা বুঝাতে পারি, এক্ষেত্রে শুধু আমরা ড্রাগ দিলেই হবে না, আমরা যতই তাকে রেমেডি দেই না কেন, ওই বাচ্চাটা তো 2 প্লেট ভাত কখনোই খেতে পারবে না, সে 2-3টা রুটি কখনোই খেতে পারবে না, কারণ তার বয়স তো 2 বছর 2.5 বছর 3 বছর। মা 3টা রুটি খায়, সাপোজ সে চিন্তা করে আমার বাচ্চাটাও 3টা রুটি খেতে পারলে ভালো হতো। এরকম মাকেও আমরা দেখছি, সে 3 বেলা 3টা ডিম খাওয়ায়, তারপরেও বলতেছে যে আর একটা ডিম খাইলে মনে হয় ডাক্তার সাহেব ভালো হইতো। তো এই বাচ্চা কোথায় যাবে, এই বাচ্চার কি অবস্থা হবে? তো এই ক্ষেত্রে আমাদেরকে ওষুধ তো চাইবেই মা, তো আমরা এই ক্ষেত্রে তাকে আমরা ওষুধ না দিয়ে তাকে আমরা বোঝানোর চেষ্টা করব। এই জন্য হোমিওপ্যাথিক ডাক্তার শুধু লক্ষণ নেবে আর ওষুধ দেবে এমনটি না, এমন হতে পারে তাকে বোঝাই শোনায় বলে দিতে হবে যে না, আপনার বাচ্চা যেটা খাচ্ছে এটা যথেষ্ট, বা এই ক্ষেত্রে তাকে ভাইটামিন দিয়ে দিতে হবে, আর বলতে হবে যে যা খায় তার উপর আপনি সন্তুষ্ট থাকেন। বা ডাক্তার তার নিজস্বতা দিয়ে, তার নিজস্ব কলাকৌশল দিয়ে, রোগীর ভাবমূর্তি বুঝে, যে বাচ্চার মা তাকে যেভাবে বোঝাতে পারে, সেক্ষেত্রে যদি তার
কোনো কোরআনের বাণীও শোনানো লাগে সেটা তাকে শোনাতে পারে, গীতা বেদের বাণীও শোনানো লাগলে তাকে শোনায় দিতে হতে পারে যে না আপনি ওর উপর জোর জবরদস্তি করেন না, বা তাকে বলা যেতে পারে যে আপনি আজকাল তো সবকিছু নেটে পাওয়া যায়, আপনি ইউটিউবে ঢুকে সার্চ দেন, আপনি বা আদার্স কোনো ফেসবুকে সার্চ দেন যে আপনার বাচ্চাকে বেশি জোর করে খাওয়ালে কি সমস্যা হবে, তার খাবারের যে তালিকাটা আছে আপনি এটা ইউটিউবে ঢুকে সার্চ দিয়ে দেখতে পারেন। আমাদের কথাগুলো তারা সবসময় শুনতে চাইবে না, আমাদের কথাগুলো আমাদের পরামর্শগুলো তারা সবসময় মানতে চাইবে না। কিছু মা আছে যথেষ্ট খামখেয়ালিপূর্ণ মা, আমরা প্র্যাকটিক্যালি আমরা সবাই জানি, আমরা এখানে গুড নাইটের সাথে এই মুহূর্তে যারা আছি 29 জন আমরা সবাই জানি, তারপরেও বাস্তবতা আমরা এটা বলি না অনেক সময়। আমি তাকে একটা ওষুধ দিয়েও টাকা নিতে পারি, একটা ফাইটাম দিয়েও টাকা নিতে পারি। হ্যানিম্যান তো বলছে ফাইটাম তো বড় ওষুধ, আসলে ফাইটাম অনেক ক্ষেত্রেই বড় ওষুধ। সেক্ষেত্রে রোগীর যে পরামর্শগুলো আছে যেগুলো এই কাজগুলো করলে সে স্বাভাবিক হয়ে যাবে, সেই পরামর্শগুলো দিয়ে আমরা দরকার একটা ফাইটাম দিয়ে দিলাম, ওষুধ নাই দিলাম, ফাইটাম তো বড় ওষুধ। সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবো ইনশাল্লাহ। তো এই যে অনিয়মের বিষয়টা আমরা খুবই খেয়াল রাখবো। স্কুল পড়ুয়া কিছু মেয়েরা আছে, স্কুল পড়ুয়া কিছু বালিকারা আছে, বিশেষ করে আমাদের দেশে প্রায় স্কুলে এখন 2টা শিফট আছে, মর্নিং শিফট, ডে শিফট। সাধারণত দেখা যায় মর্নিং শিফটে মেয়েরা থাকে, ডে শিফটে ছেলেরা থাকে। এই সকালবেলা অধিকাংশ মেয়েরাই না খেয়ে আসে। আমি আমার একটু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেছি, আমি যে কলেজটাতে চাকরি করি এই কলেজে প্রায় প্রতি মাসে 2-1 মেয়েরা বেহুশ হয়ে পড়ে, একেবারেই প্র্যাকটিক্যাল এটা। 2-1 মেয়েরা প্রায় প্রতি মাসে 2-1 বেহুশ হয়ে পড়ে। তাদের অভিভাবকদের কাছে ফোন দিলে খোঁজ নিলে দেখা যায় অধিকাংশরাই বলে যে স্যার রাতেও খায় না, সকালবেলা আমি এত করে বললাম যে খাওয়া দাওয়া করে যা, সে না খায় চলে গেছে। এই যে সে অনিয়ম করতেছে, এই তথ্যগুলো কিন্তু আমাদের নেওয়ার প্রয়োজন আছে। বিশেষ করে স্কুল পড়ুয়া বালিকারা এরা কিন্তু এই অনিয়মটা প্রায়ই করে, এগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। যেমন রাত জাগা, বিশেষ করে বর্তমান সময়ে যে ইয়াং যারা আছে বা ভার্সিটির স্টুডেন্ট যারা আছে এরা তো আসলে কি বলা যায় রাত 4টা-5টা পর্যন্ত, এমনকি ফজরের আজান পর্যন্ত ফেসবুক ইন্টারনেটে থাকে। তো এখানে হতে পারে যে তার এই রোগের কারণটা কজেশনটা এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই কজেশন গুলো নেওয়ার চেষ্টা করব। তাদের কাছ থেকে স্টুডেন্ট যদি থাকে, সে যদি ভার্সিটির স্টুডেন্ট আমার কাছে আসে, তো আমি তার কাছ থেকে তার এই ঘুমের অবস্থাটা নেওয়ার চেষ্টা করব। অধিকাংশ ভার্সিটির স্টুডেন্টরাই সকালবেলা ঘুমায়, কিন্তু সকালবেলা ঘুমানো তো মোটেই স্বাস্থ্যসম্মত না। সে সারা রাত দেখা গেল আড্ডা দিল, ইয়ে করলো, সেক্ষেত্রে আমরা এই বিষয়ে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। তারপরে যে দীর্ঘদিন কম ঘুমানো, টেনশনে থাকা, মাত্রাতিরিক্ত পরিশ্রম করা, এই বিষয়গুলো আমরা নিব, এই অনিয়মগুলো। এরপরে যে বিষয়গুলো আছে যেমন যৌন ব্যাপারটা রয়ে গেছে, এই ব্যাপারটা আমরা যেতে পারি না এখনো, তো সময়ও প্রায় শেষ পর্যায়ে। তো আজকে আমরা এই অনিয়ম দিয়ে শেষ করি, যেহেতু 1 ঘন্টার বেশি আমাদের না থাকাই ভালো, জোরদার স্যার প্রথমেই বলছেন। আর যেহেতু ফজরের নামাজ আছে, আর আজকে তো শুক্রবার, আগামী দিন সকালে আমাদের কোরআনের বাংলা অনুবাদের একটা ক্লাস আছে, তো যারা পারি আমরা জয়েন করব। জোরদার স্যারের ব্যাপারে অবশ্যই বলবেন। তো এই যে দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি একেবারে হোমিওপ্যাথির রোগীলিপির একেবারে প্রাথমিক বিষয়গুলো আমি বিশেষ করে ফারুকী স্যারের বই থেকে এবং নিজস্ব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কাছে কেমন লাগছে। তো তারপরেও এই এতটা সময় আমার সাথে থেকে আমাকে উৎসাহ দিয়েছেন, এজন্য গুড নাইটের সকলকে ধন্যবাদ এবং সকলের জন্য দোয়া, আল্লাহ পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আজ পর্যন্ত।